বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো। মৎস্যমুখী দিন ওটা কিন্তু রাখতে হবে। গলায় কাঁচা শোক, বিহল অবস্থায় বাবার মুখটা একবারও ভুলতে পারছি না। পিতৃহারা হলেও যে এত কষ্ট হয় আমি তা বুঝিনি। বুঝলেও হয়তো ধার দেনা করেও বাবার শেষ ইচ্ছা পূরণ করতাম। যেভাবেই হোক টাকাটা হয়তো শোধ হয়ে যেত, কিন্তু বাবাকে তো আর পাবো না। পাবদা মাছ বাবাকে আমার খাওয়ানো হলো না। আমি নিজেও আর কোনোদিন মুখে তুলবো না ও জিনিস। এসব ভাবনায় চোখের জল বাদ মানছিল না। কি রে ভাই, এখন কাঁদছিস? এখন কান্নার সময় নয়। বাবার শ্রাদ্ধটা ভালো করে করতে হবে, না হলে বাবা আত্মা শান্তি পাবে না। দাদা কথাগুলো বেশ চেঁচিয়েই বলছিল, যাতে আমার কানের সাথে সাথে পাড়ার লোকের কানেও ঢোকে। রতনবাবু বড় ছেলের ক্ষমতা, দায়িত্ববোধের কাহিনী। আমরা দুই ভাই, দুজনেই বয়সের তফাৎ 12 বছর, কিন্তু সামাজিক আরও বেশি। দাদা পড়াশুনোয় ঠিকঠাকভাবে করার সুযোগ পাওয়া, বড় চাকরি পেতে, তাতে পরপর উন্নতি করতে বেগ পেতে হয়নি। আর আমি যেহেতু বাবা মায়ের শেষ বয়সের সন্তান, তাই আমি যখন 9-এ পড়ি তখনই বাবার অবসর হয়। বড় ছেলের বড় চাকরি করে তার পেনশন না থাকলেও তাদের ভালোভাবেই চলে যাবে, হয়তো এই হিসেবে ছিল বাবার মনে। হয়তো বাবা বেহিসাবি, তাই জীবনে কোনো হিসেব হয়তো ঠিকভাবে করে উঠতে পারেনি। আত্মীয়রা অনেক ব্যঙ্গ করেছেন, শেষ বয়সের সন্তান একটি না আনলেই হতো না। শুনে মার লজ্জা পেলেও বাবা বেশ বিক্রমের সাথে বলেছেন, ও আমার শেষ বয়সের লাঠি হবে। বাবা গো, লাঠি আর হতে পারল কই? কি অর্থনৈতিক যন্ত্রণা তুমি ভুগছো। আমরা 3 জনই একবেলা খেয়ে দিন যাপন করছি, তাও মুখ ফুটে তুমি একবারও দাদার কাছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব দাবি করনি। হয়তো তুমিও ঠিক দাবি করলে হয়তো লাঠি ঝাঁটা খেতে হতো। জানো বাবা, আমি পারিনি তোমার মতন মুখ বন্ধ করে থাকতে। তাই তুমি যখন গত সপ্তাহে পাবদা মাছ খেতে চাইছিলে, আমি দাদার ফ্ল্যাটে গিয়ে বলেছিলাম, দাদা জানিস বাবা পাবদা মাছ খেতে চেয়েছে। না বাবা, আমি ওর কাছে টাকা চাইনি, তোমার জন্য মাছ কেনার শুধু বলেছিলাম কথাটা। দাদা বৌদি দুজনেই বলল, লোভ যায় না। পাবদা মাছের দাম জানে। বিছানায় শুয়ে শুয়ে একটা ফার্মাস বৌদি আবার আমার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল, আহারে, ছেলেটা কত কষ্ট করে কয়েকটা টিউশন করে সংসার চালায়, আর বুড়োটার জিভ দেখো। আমি না কোনো কথার উত্তর দিতে পারিনি। আমি এতটাই বিধ্বস্ত ছিলাম তোমার ওষুধ, মায়ের ওষুধ আর 3 জনের পেট চালাতে। তাই তোমার ওই চাওয়াটাকে আমারও এক লহমার জন্য যে বিলাসিতা লাগেনি তা নয়। তুমি আমাকে ক্ষমা করে বাবা, আমি তোমার অপদার্থ সন্তান। এই অপদার্থ কি এত ভাবছিস রে? এত বড় একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের দায়িত্ব সব একা হাতেই তো করছিস। টাকা পয়সা কোনো দিকেই তো কৃপণতা করছিস না। আর তুই সারাক্ষণ কেঁদেই চলেছিস। বাপ যেন কারোর মরে না, ওর একাই মরেছে। আমরাও তো কষ্ট হয়, কিন্তু এ দায় থাকলেও কান্নার সময় পাওয়া যায় না। চল বাইরে, ঘরে ঠাকুরমশাই বসে আছেন, ওনাদের সাথে কথা বলতে হবে। দাদার পিছু পিছু বাইরের ঘরে গেলাম। ঠাকুরমশাই বললেন, কার কি করণীয়? দাদা প্রথম তিলদান করে তাড়াতাড়ি উঠে যাবে নিমন্ত্রণদের তদাকির করতে। আমাকে করতে হবে ষোড়শদান। তার আগে মা বৌদি আর বুবাই করবে 6 দান। সবশেষে দাদা একদিষ্ট, ঠাকুরমশাই যা যা করতে হবে বলুন। বাবা শ্রদ্ধা, আমি কৃপণ করব না। আমার আর বাবা কি পছন্দ করত তুমি আর ছোট্টু মিলে একটা লিস্ট করবে। খাবার জিনিস, পরপর জিনিস, নেশার জিনিস সব। বলে দাদা আমার দিকে তাকিয়ে বলল, বাবা নরসি নিত না? ছোট্টু একটা বড় নরসির কৌটো কিনে বাবার ফটোর সামনে দিস। কি বললেন ঠাকুরমশাই? হ্যাঁ বাবা, যা মন
চায় তাই দেবে, এতে তোমার বাবার আত্মার শান্তি পাবেন। বাবাকে দেওয়া হবে। আমি এসব ব্যাপারে একদম কিপটমি পছন্দ করি না। শ্রাদ্ধের আগের দিন ঘাট কাজ হলো। দাদা বৌদি আর বুবাইকে ঘাটে ওঠার জামা কাপড় দাদার শ্বশুর বাড়ির তরফ থেকে দিল। আমাকে আর মাকে মামার বাড়ি থেকে দিয়েছিল। দাদাদের ও মামার বাড়ি থেকে দিয়েছিল, কিন্তু তারা তা পড়েনি। শ্রাদ্ধের দিন সকালেই ঠাকুরমশাই এসে উঠোনে শ্রাদ্ধের আয়োজন ব্যস্ত হয়ে পড়লেন। প্রথমে দাদাকে দিয়ে তিলদান করানোর পর দাদা মাঠের প্যান্ডেলে গিয়ে তদাকিত ব্যস্ত হয়েছে পড়ল। পরলৌকিক ক্রিয়া ভালোভাবে সম্পন্ন হলো। আত্মীয়দের সেদিন নিরামিষ ভোজন করানো হয়েছিল। প্রতিটি পদ ছিল বাবার পছন্দ মতন। এই ব্যাপারে দাদার কোনো ত্রুটি ছিল না। রবিবার মৎস্যমুখ হলো, তাতে এমন জমক হলো যে পাড়ার চ্যাংড়া ছেলেরা বলতে লাগলো ছোটুর বাবার বিয়ে হচ্ছে। কথাটা ছোটুর হৃদয়কে বিদ্ধ করলেও প্রতিবাদ করতে পারিনি। এ ভাই, একদিন আর একটা পাবদা দাও। নরেশ কাকা বাবার প্রিয় ছিল পাবদা। পাতিপুকুর আরও থেকে আমি আনিয়েছি, একদিন এত ভালো পাওয়া যাবে না। দাও দাও কাকাকে আরও একটা পাবদা। কাকি তুমিও নাও আর একটা। জানো তো আইসক্রিম করিনি, বাবা দই ভালোবাসতো, তাই গাঙ্গুরামের দই। তুমি বাবাকে দেখিয়ে দিলে বাবার সাধ্য কেমন খরচ করতে হয়। তোমার বাবার আত্মার শান্তি পাক। এমনই কথাবার্তা চলছে ব্যাচকে ব্যাচ, আর সকলেই করুণার দৃষ্টি ছিল আমার প্রতি। কিছুটা যেন দুই ভাইয়ের তুলনা চলছিল মনে মনে। আমার মতো অপদার্থ করুণা ছাড়া কি বা লোক করতে পারে। রাতের বেলায় মা আর আমি পাশাপাশি শুয়ে মা ঘুমিয়ে পড়েছে। না, পরশু আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে প্রাইমারি স্কুলে। 1 তারিখে জয়েনিং। বাবার আশীর্বাদ ছিল, তোমরাও ওপর, তাই বাবার জন্য কি বা করতে পেরেছি। তুমি যা করেছো তা অনেক। তুমি তোমার রক্ত দিয়ে, জীবন দিয়ে, সাধ্যের বাইরে আমাদের জন্য করো। তোমাকে জন্ম দিয়ে আমরা গর্বিত। মা, একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো। কি বলবে? তুমি রাখবে? হ্যাঁ বাবা, রাখবো, চেষ্টা করব। বলো কি বলবে আমাকে? আমি যখন যেমন আয় করব তোমাকে তখন তেমন রাখবো। তুমি তোমার যা মনে চায় আমাকে বলবে, আমি এখানে এনে দেবো। তুমি তোমার সব শখ মেটাবার এ জন্মে। তোমার মৃত্যুর পর আমি তোমার শ্রাদ্ধ করতে পারবো না। তোকে আমার শ্রাদ্ধ করতে হবে না। থাকতে শাক ভাত দিই। মরার পর চন্দন কাঠ দেওয়ার জন্য তোর দাদাই তো আছে, তাতেই দেখবি আমি ঠ্যাং ঢ্যাং করে স্বর্গে চলে যাব। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্রচুর শেয়ার করবেন। আমার প্রণাম আপনাদের।